একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো, যেটাকে একটা নিঃশব্দ নীরব বিপ্লব বলা যায় বা বলা উচিত। কমিউনিস্ট শব্দটা খুব আর কি একটা ভীষণ ভয়ের শব্দ। হাডসন নদীকে চূড়ান্তভাবে বিষাক্ত কেমিক্যাল, রাসায়নিক পদার্থ, বর্জ্য পদার্থ ফেলে তারা দূষিত করে হাডসন রিভারকে ব্যবহারের অনুপযুক্ত করেছে। সুতরাং এখানে হিন্দু খাতরে মে হয়, ওরা ওখানে বলছে যে হোয়াইটস আর ইন ডেঞ্জার। এটা একটা একদম অর্ধসত্য, যা মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ। মিথ্যের চেয়েও ভয়ঙ্কর, এবং এইটাই হ্যাঁ। ওদের প্রোপাগান্ডার স্টাইল। এইটা ওরা ভারতে করে যাচ্ছে, এটা ওরা আমেরিকায় করে যাচ্ছে, সর্বত্র করে যাচ্ছে। রেসিস্ট শিরোমণি হচ্ছে ট্রাম্প। যে কোনো সময় আমেরিকাতে বন্দুক, প্রত্যেকের হাতে বন্দুক, পুরো গল্পটা সাজানো গল্প, গুলি চালিয়ে তাকে মেরে ফেলেছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড গুলি চালিয়ে লোকের চোখের সামনে ভদ্রমহিলাকে মেরে ফেলেছে। এটা করে কি তারা মামদানিকে বিপদে ফেলতে পারবে? নমস্কার, সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা অত্যন্ত কৌতূহল উদ্দীপক বিষয় নিয়ে আজকের এই খোলা আড্ডাটা করতে চলেছি। আমেরিকার সংবাদপত্রগুলো আমাদের এখানে একটু দেরিতে আমরা পাই, কিন্তু তা সত্ত্বেও আমরা সম্প্রতি আমেরিকার একটি বিখ্যাত কাগজ, নিউ ইয়র্ক পোস্ট, যেটা 60 পাতার কাগজ, সেটা পেয়ে আমি খুব চমকে উঠলাম। তার প্রথম পাতায় একদম শিরোনাম করা হয়েছে ম্যামস রেসিস্ট ক্রাইসিস। ম্যাম মানে এখানে বলা হয়েছে মামদানিকে, জোহরান মামদানিকে। তিনি এত বড় ক্রাইসিসে, মানে নিউ ইয়র্ক শহরের মেয়র পদে তিনি বসার পরে এত বড় ক্রাইসিস নাকি তার সামনে আগে কখনো, মানে এরকম ক্রাইসিস, এত বড় ক্রাইসিস নাকি আসেনি। তিনি এত বড় একটা ক্রাইসিসে পড়েছেন, এবং তাতে ট্রাম্পের কি ভূমিকা আছে সে সমস্ত বিস্তারিত লেখা হয়েছে প্রায় 2 পাতা জুড়ে ভেতরে। তো আমি এই বিষয়টি আহ বোঝার জন্যে আজকে আমি আমন্ত্রণ করেছিলাম অতিথি হিসেবে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়কে। এবং আপনারা সবাই জানেন পার্থবাবু নিউ ইয়র্ক শহরেই থাকেন, সেখানকার অধ্যাপক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং লেখক। রাজনীতির সঙ্গে তিনি গভীরভাবে যুক্ত, আমদানির প্রচারে তিনি ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি আন্তর্জাতিক এবং ভারতীয় রাজনীতি বা এই উপমহাদেশের রাজনীতি সম্পর্কেও ভীষণভাবে ওয়াকিবহাল। তো সেই জন্য তার প্রেক্ষিতে এই যে মামদানিকে নিয়ে যে খবরটা করা হয়েছে, তার পেছনে কি আছে, তার নেপথ্য কারণ কি, এবং সত্যিই কি মামদানি খুব বড় একটা ক্রাইসিসে পড়েছেন, এই বিষয়টি বিশ্লেষণ করার জন্য আমি অনুরোধ জানিয়েছিলাম পার্থবাবুকে। পার্থবাবু তার মূল্যবান সময় দেওয়ার জন্য সম্মত হয়েছেন। ধন্যবাদ পার্থবাবু। আপনাকে প্রথমেই আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমার বিস্তারিত বলার কিছু নেই। আপনি এই খবরটাকে নিশ্চয়ই দেখেছেন, এবং এই খবরটা দেখার পরে এর সম্পর্কে আপনার প্রতিক্রিয়া এবং খবরটা কি বেরিয়েছে সমস্তটা যদি আপনি আমাদের পাঠকের সামনে, আমাদের দর্শকের সামনে বিশ্লেষণ করেন। আপনি বোধহয় ওই আহ, আহ, নিউ ইয়র্ক পোস্টের যে খবরে ওই হাউসিং সেক্রেটারি, যিনি যা সে ছবি, ওয়েভার, হ্যাঁ, হ্যাঁ ওইটা একটু দেখালে সবাই আমি একটু ওটা দেখাচ্ছি। বিশ্লেষণ। আমার আমার দর্শকরা ওটা দেখতে পাচ্ছেন, অলরেডি এটা দেখতে পাচ্ছেন। ও তার আচ্ছা, ছবিও। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। এইটাতে বলা হয়েছে নিউ ইয়র্ক পোস্ট হচ্ছে একটা অতি দক্ষিণপন্থী কাগজ। এখানে যেমন ওই গদি মিডিয়া যে ভূমিকা পালন করছে আমেরিকাতে, অতি দক্ষিণপন্থী যে সমস্ত ট্রাম্পপন্থী মিডিয়া আছে, তারা সেই একই ভূমিকা পালন করে চলেছে। এই মিডিয়ার আলোচনাটা আপনি যে আজকে করছেন, এটা আমার খুব ভালো লাগছে, কারণ মিডিয়াকে নিয়ে আলোচনা করা খুব বেশি দরকার হয়ে পড়েছে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এবং এই যে সমস্ত আইটি সেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি জাতীয় জাঙ্ক মিডিয়া, তাদের যে ভূমিকা এবং যেভাবে তারা আম, মানুষকে প্রতিনিয়ত ভুল তথ্য দিয়ে, গুজব ছড়িয়ে, মিথ্যে খবর দিয়ে, একপেশে খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে, সেই বিষয়ে মানুষের খুব ভালো করে শিক্ষিত করে তোলা আজকে খুব দরকার হয়ে পড়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আহ, আহ, আজকে এই যে খবরটা যেটা আপনি দেখাচ্ছেন, সেটা হচ্ছে যে এরা জোরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার যে এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটলো, একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো, যেটাকে একটা নিঃশব্দ নীরব বিপ্লব বলা যায় বা বলা উচিত।
যেখানে একটা 34 বছরের আহ, একটা ইমিগ্রেন্ট পরিবারের সন্তান, সে আমেরিকাতে জন্মগ্রহণ পর্যন্ত করেনি, সে আমেরিকাতে একটা নিউ ইয়র্কের মতন বিশাল শক্তিশালী একটা রাষ্ট্রযন্ত্র, ওয়াল স্ট্রিট, আহ, এই অ্যান্ড্রু কুয়োমোর মতন একজন ভীষণ শক্তিশালী একজন নেতা, যে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ছিল দীর্ঘকাল ধরে, তারপরে ট্রাম্প, তারপরে ব্লুমবার্গের মতন ধন ধনকুবের এক সময় নিউ ইয়র্কের মেয়র, তাদের এবং নিউ ইয়র্ক টাইমস, সিএনএন সমস্ত কিছু মিডিয়াকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে সে বিশালভাবে জয়লাভ করে কেবলমাত্র 1 লক্ষ স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার বাহিনীর সাহায্যে, এবং তার যে বার্তাগুলো, যেগুলো গরিব মানুষের পাশে থাকার বার্তা, সমানাধিকারের বার্তা, তার সাহায্যে সে নিউ ইয়র্কের এই যে মেয়র নির্বাচিত হলো, এটা একটা অবিশ্বাস্য ঐতিহাসিক ঘটনা। এই নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। এখন আম, এইটা এই ঘটনাটা শাসক শ্রেণীকে একেবারে ভেতর থেকে মানে ভূমিকম্প শুরু হয়েছে, এবং তারা বুঝে উঠতে পারছে না যে কিভাবে এই ঘটনার সঙ্গে তারা মোকাবিলা করবে। এখন তাদের হাতে এখন এই মুহূর্তে তো আর কোনো অস্ত্র নেই, কারণ মেয়র তো নির্বাচিত হয়েই গেছে। এখন তারা চেষ্টা করছে তার প্রতিটি পদক্ষেপকে সবার সামনে মিথ্যে প্রচার করে, মিথ্যে গুজব ছড়িয়ে, কমিউনিস্ট বলে চিহ্নিত করে তার প্রত্যেকটা কাজকে সবার সামনে, যেটাকে আমরা বলি হিউমিলিয়েট করা, আহ, যাতে মানুষ বিভ্রান্ত হয়। এবং মানুষ, কারণ আমেরিকাতে একটা জিনিস বুঝতে হবে, আমেরিকাতে কমিউনিস্ট শব্দটা খুব আর কি একটা ভীষণ ভয়ের শব্দ। ওরা দীর্ঘকাল ধরে এমনভাবে একটা অ্যান্টি কমিউনিস্ট প্রচার চালিয়ে গেছে যে, এবং সেটা এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে গত 50-60 বছর ধরে, যে এখন কোনো রকম সমানাধিকারের কথা বলা বা কোনো রকম মানবিক অধিকারের কথা বলা, বড়লোক ধনকুবেরদের ওপর ট্যাক্স চাপিয়ে দেওয়ার কথা বলা, যেটা তারা দিতে বাধ্য, যেটা তারা দিচ্ছে না। হ্যাঁ, সাধারণ মানুষ, আমাদের মতন মানুষ, আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি বিশাল, প্রায় 1/3 আমাদের ইনকামের 1/3-এরও বেশি আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি। কিন্তু এই সবচাইতে বড় বড় ধনকুবের, বড় বড় কর্পোরেট হাউস, তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তাদের হাতে আইন আছে, তাদের হাতে নানান রকম আইন ফাঁকি দেওয়ার নানান রকম রাস্তা আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। জেনারেল জেনারেল ইলেকট্রিক, যেটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী কর্পোরেশন, যারা কেবলমাত্র ইলেকট্রিক বাল্ব তৈরি করে না, তারা নিউক্লিয়ার সাবমেরিনও তৈরি করে, এবং যুদ্ধের নানা রকম অস্ত্র তারা গোপনে তৈরি করে, যেটা অনেকেই জানে না। এবং তারা এনভায়রনমেন্টাল পলিউশনের দায় একাধিকবার অভিযুক্ত হয়েছে। হাডসন নদীকে চূড়ান্তভাবে বিষাক্ত কেমিক্যাল, রাসায়নিক পদার্থ, বর্জ্য পদার্থ ফেলে তারা দূষিত করে হাডসন রিভারকে ব্যবহারের অনুপযুক্ত করেছে। সেই জলে সাঁতার কেটে অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে, ক্যান্সার হয়েছে। সেই মানে একটা ভয়ঙ্কর অবস্থা। তো এই যে কর্পোরেশনগুলো ট্যাক্স দিচ্ছে না, তাদের উপর ট্যাক্স বসানোর কোনো রকম প্রচেষ্টাকে এই ধরনের অতি দক্ষিণপন্থী মিডিয়াগুলো সবসময় কমিউনিস্ট বলে এসেছে। হ্যাঁ, এখন তারা বলছে যে এই যে ভদ্রমহিলা, তিনি সিয়া হাউসিং, উইভার, সিয়া হ্যাঁ, উইভার, হ্যাঁ, সে সিয়া উইভার, সে উইভার, উইভার, সিয়া উইভার, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। সে সে যে কথাগুলো বলছে তাতে সে বলেছে যে নিউ ইয়র্কের যে তিনি ভীষণ রকম, একটু যদি তার পরিচয়টা আমি দর্শকদের সুবিধের জন্য দিয়ে দিচ্ছি। ইনি মামদানির সহকারী হিসেবে কাজ করছেন, এফডিএনওয়াই এর কমিশনার। মানে মামদানি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবার জন্য হাউজিং, সবার জন্য আবাসন, তার মূল কাজটি দেখছেন এই মহিলা সিয়া উইভার। আহ, আমি কি ঠিক বললাম পার্থবাবু? এফডিএনওয়াই। হ্যাঁ, হ্যাঁ, এফডিএনওয়াই এর নতুন কমিশনার এনা। হ্যাঁ। আচ্ছা, এফডিএনওয়াই মানে হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট, মানে না, যারা, এখানে তাই বলছে, এফডি মানে নতুন এই এই কমিশনার ইনি। আচ্ছা, হতে পারে, আমি ঠিক অত, আমি একেবারে সঠিক বলতে পারবো না, কারণ আমি সিয়া তো ওয়েভার, কলকাতার
হ্যাঁ, কলকাতায় কিন্তু বসে যাই আছি। হোক, ইনি ইনি আবাসন দপ্তরটা দেখছেন এখন। নিউ ইয়র্কের যে মূল ঠিক আছে। মামদানির যে প্রতিশ্রুতি ইমপ্লিমেন্ট করার দায়িত্বে এই সিয়া ওয়েভার, এবং তার আচ্ছা। ছবি আপনারা দেখছেন। যে সিয়া ওয়েভারের, তিনি নিজেও শ্বেতাঙ্গ, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তিনি শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন, তিনি না, প্রাইভেট। এইগুলোই হচ্ছে প্রোপাগান্ডার একটা হ্যাঁ, বিরাট হ্যাঁ, জিনিস, বুঝতে হবে। এরা এই দক্ষিণপন্থী মিডিয়া, এই যারা ট্রাম্পপন্থী যারা মিডিয়া, এই যেমন হ্যাঁ, নিউ ইয়র্ক পোস্ট, তারপরে ফক্স টিভি, এবং অসংখ্য নিউ ইয়র্কে এই আমেরিকাতে একটা ভীষণ শক্তিশালী দক্ষিণপন্থী মিডিয়া হচ্ছে এএম রেডিও। এএম এএম হ্যাঁ, যে ব্যান্ডের যে রেডিও, তাতে হ্যাঁ, হাজার রকমের টক শো হয়। আমাদের এখানে যেমন এফএম রেডিওতে মানুষ যেরকম গান শোনে, গানের মাঝখানে মাঝখানে বিজ্ঞাপন হয়, বা কোনো যে শিল্পীর গান দেওয়া হচ্ছে সেই শিল্পীর সম্পর্কে দু চারটে কথা বলা হয়, অনেক ইন্টারেস্টিং গল্প থাকে। সেরকম আমেরিকাতে এএম রেডিওতে যে সমস্ত টক শোগুলো হয়, সেই শোগুলো ভীষণ শক্তিশালী, ভীষণ জনপ্রিয়। এবং আচ্ছা, আমেরিকার যে ওয়ার্কিং ক্লাস মানুষ, তারা ওই গাড়ি চালিয়ে কাজের জায়গায় যেতে যেতে তারা এই রেডিও, এএম রেডিও চালিয়ে তারা শোনে, ফলে কনস্ট্যান্টলি তাদের মগজ ধোলাই হচ্ছে। এবং সেখানে যে ভাষায়, মানে এখানে এই রিপাবলিক টিভি বা আজ তক বাংলা, বা এই যে যে সমস্ত বুঝতে অতি পারছি। দক্ষিণপন্থী যেসব চ্যানেল আছে, তারা যে ভাষায় কথা বলে, ওরা তার চাইতেও খারাপ ভাষায় কথা বলে। হ্যাঁ, এবং কনস্ট্যান্টলি ওরা মানুষের মগজ ধোলাই করে যাচ্ছে যে সমানাধিকারের ধারণা মানেই হচ্ছে কমিউনিজম। এবং মানে কমিউনিজমকে এমন একটা চেহারা দেওয়া হয়েছে যেখানে কোনো রকম সমাজবাদের কথা, সমানাধিকারের কথা, মানবিক অধিকারের কথা, স্বাস্থ্যের অধিকারের কথা, শিক্ষার অধিকারের কথা, কর্মের অধিকারের কথা, ইউনিয়নের অধিকারের কথা, নারী স্বাধীনতার কথা, সমস্ত কিছুকে এই আমেরিকার মিডিয়া গত 50-60 বছর ধরে কমিউনিজমের সঙ্গে গুলিয়ে দিয়েছে, যাতে মানুষ মনে করে এই কথাগুলো বলা মানেই হচ্ছে কমিউনিজম। এই বাবু, জন্যে আমি একটু এই যে আপনাকে একটু একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আমাদের দর্শকদের বোঝার জন্যে, এই যে সিয়া, ইনি এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছেন যে ইনি বলেছেন সিজ প্রাইভেট প্রপার্টি, মানে যত প্রাইভেট যাদের প্রপার্টি গুলো সেগুলোকে দখল করে নিতে হবে, এবং মূলত যেহেতু সেগুলো শ্বেতাঙ্গদের, যেখানে হোয়াইট সুপ্রিমেসি বলা হচ্ছে, সেই হোয়াইট সুপ্রিমেসি তিনি আঘাত করতে চলেছেন এবং রেসিস্ট, ঘৃণা ছড়াচ্ছেন। এইটা যদি আপনি একটু ব্যাখ্যা করে দেন যে এইটাকে, এই বিষয়টাকে উঠলো কেন, এই অভিযোগ উঠলো কেন? না না, এরা ওইভাবে জিনিসটাকে, ছবিটাকে তৈরি করতে চাইছে যে, যাতে আমাদের দেশে যেমন বলা হচ্ছে না, হিন্দু খাতরে মে হয়, দেখুন ব্যাপারটা একেবারে এক। মানে তার ওখানে শ্বেতাঙ্গ খতরে মে হয় আর কি। ওখানে শ্বেতাঙ্গ খাতরে মে হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে যেন হিন্দুরা হচ্ছে মেজরিটি, 75%, 80% হিন্দু আমাদের দেশে, হ্যাঁ, সেরকম আমেরিকাতে 70%, 80% হচ্ছে শ্বেতাঙ্গ। সুতরাং এখানে হিন্দু খাতরে মে হয়, ওরা ওখানে বলছে যে হোয়াইটস আর ইন ডেঞ্জার। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই হুম, হচ্ছে গল্প। এই গল্পটাকে ওরা বিভিন্নভাবে এমনভাবে ছবিটা আসলে, উইভার একেবারেই এই ধরনের কিছু বলেনি। উইভার বলেছে যে এখানে নিউ ইয়র্ক শহরের মতো জায়গায়, যেখানে লক্ষ লক্ষ লোকের থাকার জায়গা নেই, যেখানে গরিব মানুষরা এই ভয়ঙ্কর শীতে -5 -10 ডিগ্রি ঠান্ডায়, অনেকে রাস্তায় পাইপের মধ্যে থাকে। আমাদের বাড়ির নিচে, মানে এগুলো তো আমায় বই পড়ার দরকার নেই, আমি তো গত 25 বছর ধরে নিউ ইয়র্ক শহরে আছি। আমাদের বাড়ির নিচে একটা জায়গা আছে ব্রুকলিনে, সেখানে পুরনো সমস্ত জিনিস, আসবাবপত্র, ভাঙা কাঠকুটো, বাঁশ, মানে দড়ি দড়া, রং, এই সমস্ত আমরা স্টোর করে রেখে দিই সেইখানে। এই ভয়ঙ্কর শীতে ফেব্রুয়ারি মাসে, বুঝতে হবে আমেরিকায় কিন্তু ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক এসব জায়গায় সবচাইতে বেশি শীত। সেইখানে ওইটার মধ্যে একটা হোমলেস লোক ওইখানে আশ্রয় নিয়ে রাতে থাকতো। তো এই রকম মানুষ নিউ ইয়র্কে হাজার হাজার এরকম মানুষ ঘুরে বেড়াচ্ছে, কেউ পাইপের মধ্যে আছে, কেউ অন্যের বাড়ির কোথাও একটা গ্যারাজে আশ্রয় নিয়ে আছে লুকিয়ে, কেউ ট্রেনের, সাবওয়ে ট্রেনের কামরাতে, কেউ রাত্রির বেলায় ঘুমোচ্ছে, কেউ পার্কে ঘুমোচ্ছে। গরমকালে তো পার্কে অসংখ্য লোক, গরিব লোক ঘুমিয়ে থাকে, তাদের কোথাও যাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। এই হচ্ছে নিউ ইয়র্কের মতন শহরের, যেখানে যারা ধনকুবের
তারা প্রাসাদে বাস করছে, তাদের বাড়িতে গেলে মনে হয় যে সেটা মানে পৃথিবী নয়, স্বর্গ। সেই রকম জায়গায় তারা বাস করছে। আমাদেরই ব্রুকলিনে, আমাদের বাড়ির আশেপাশে এমন অনেক বাড়ি আছে, বিশাল বিশাল প্রাসাদের মতন বাড়ি, যেখানে পুরো বাড়িটাতে একজন লোক থাকে। হ্যাঁ, আর পুরো বাড়িটা মানে খালি পড়ে আছে, এবং লোকেদের রাস্তায় লোকেরা পড়ে আছে। তো এই ধরনের যে সারপ্লাস যে প্রপার্টিগুলো আছে, যে সারপ্লাস প্রাইভেট প্রপার্টিগুলো আছে, সেই সারপ্লাস প্রাইভেট প্রপার্টিগুলো যেগুলো পড়ে আছে, কেউ থাকে না, সেই বাড়িগুলোকে সরকারি অধিগ্রহণ করার কথা সে উইভার বলেছে। সে কখনোই বলেনি যে যে বাড়িতে লোক থাকে তাদের তাড়িয়ে দিয়ে সেই বাড়িগুলোকে দখল করতে মানে হবে। এইটাকে একবার সিজ বলেছে। প্রাইভেট প্রপার্টি বলা হচ্ছে, যে প্রাইভেট প্রপার্টি। এটাকে ওরা দেখাচ্ছে যে জোরান মামদানি ক্ষমতায় আসার পরেই সে কমিউনিস্ট স্টাইলে সে সমস্ত প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত মালিকানার সম্পত্তি সে দখল করে নিতে চাইছে। একেবারে মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা, বাজে কথা। এগুলো হচ্ছে ওদের এই, যেরকম বারবার করে বলছি, আমাদের দেশে যেরকম এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর আইটি সেল গুজব ছড়াচ্ছে, আর কিছু লোক মানে চোখ কান বুঝে সেগুলো গিলছে, একবারও যাচাই করে দেখছে না যে সেগুলো সত্যি না মিথ্যে। আমাদের ওখানেও ঠিক সেই একই জিনিস চলছে। এবং এইভাবে মামদানির অ্যাডমিনিস্ট্রেশনকে প্রথম থেকে এরা একটা মানুষের কাছে মানে অপদস্থ করার, অপমানিত করার চেষ্টা করে যাচ্ছে। এই হচ্ছে আসল গল্প। তার মানে এটা একটা অর্ধ সত্য, এটা একটা একদম অর্ধ অর্ধ- সত্য, যা মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, মিথ্যের চেয়েও ভয়ঙ্কর, এবং এটাই হ্যাঁ। ওদের প্রোপাগান্ডার স্টাইল। এইটা ওরা ভারতে করে যাচ্ছে, এটা ওরা আমেরিকায় করে যাচ্ছে, সর্বত্র করে যাচ্ছে। তাহলে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যে রেসিস্ট শব্দটা, যে বেশিরভাগ প্রপার্টির মালিক যেহেতু শ্বেতাঙ্গ, হ্যাঁ, সেহেতু, এবং যারা যারা অন্য দেশ থেকে যারা এসে, আপনি যাদের হোমলেস বললেন, তারা বোধহয় সবাই শ্বেতাঙ্গ নয়, তারা বেশিরভাগই হয়তো অশ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ মানুষ। আছে, শ্বেতাঙ্গ হ্যাঁ, আছে, শ্বেতাঙ্গ আমি আছে, আমি তবে বেশিরভাগই হয়তো অশ্বেতাঙ্গ। হ্যাঁ। হ্যাঁ, তো সেইটাকে ওরা শ্বেতাঙ্গদের বিরুদ্ধে একটা লড়াই বাঁধিয়ে দিতে চাইছে। এটা এটা হাস্যকর কথা। রেসিস্ট, ট্রাম্পের মতো রেসিস্ট কে আছে? রেসিস্ট শিরোমণি হচ্ছে ট্রাম্প, এবং ট্রাম্পের যে রিপাবলিকান পার্টি, রেসিস্ট শিরোমণি হচ্ছে তারা। তারা তো কুক্লাক্স ক্ল্যান থেকে এসেছে। যারা 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 হচ্ছে একেবারে টেরোরিস্ট গ্রুপ, ভয়ঙ্কর racist, মানে তাদের মতো রেসিস্ট পৃথিবীতে খুব কম আছে। তারা যেমন তারা একদম টেরোরিস্ট হিসেবে চিহ্নিত এই সংস্থা ক্লুকস অ্যান্ড ক্লাক্স। হ্যাঁ, কিন্তু ট্রাম্পের সময়, ট্রাম্পের প্রথম 4 বছরে, যখন ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসেছিল হিলারিকে হারিয়ে, তখন ট্রাম্পের প্রথম 4 বছরে সাদার্ন পভার্টি ল সেন্টার বলে আমেরিকায় একটা সংগঠন আছে, তারা এই কাজগুলো, রিসার্চের কাজগুলো করে। তারা দেখিয়েছিল যে ট্রাম্পের প্রথম 4 বছরে আমেরিকাতে হোয়াইট সুপ্রিমেসিস্ট বা এই কে এর মতন যে সমস্ত মানে ভয়ঙ্কর সমস্ত হিংস্র সংগঠন আছে, তাদের সংখ্যা 3 গুণ বেড়ে গেছে। শুধু প্রথম 4 বছরে, ট্রাম্পের 4 বছরে এই কে জাতীয় আরও অসংখ্য আছে, তাদের হাতে অস্ত্র আছে, বন্দুক আছে, তারা ভয়ঙ্কর হিংস্র। তারা আমাদের মতন লোককে মানে যে কোনো সময় রাস্তায় একা পেলে শেষ করে দেবে, এই ধরনের। তারা আমেরিকাতে সংখ্যায় 3 গুণ বেড়ে গেছে ট্রাম্পের প্রথম 4 বছরে। তাদের মতো রেসিস্ট আর কে আছে? এরা রেসিজমের কথা বলছে। এরা হচ্ছে সবচাইতে বড় রেসিস্ট। ওই মানে বললাম তো যে হিন্দু খাতরে মে হায়, আর ওখানে গল্পটা হচ্ছে হোয়াইটস আর ইন ডেঞ্জার। একদমই এই 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 প্রোপাগান্ডাটাকে করে এর এর পেছনেটা তো আপনি বললেন যে কেন এরা করছে। এটা করে কি তারা মামদানিকে বিপদে ফেলতে পারবে? আপনার কি মনে হয় যে এটা একটা বড় বিপদে বিপদের? বিপদে তো ফেলার চেষ্টা করবেই। বিপদে বিপদে ফেলার চেষ্টা মানে কি, মামদানির প্রাণহানিরও আশঙ্কা আছে। আচ্ছা, মামদানি তো এখন এটা তো আপনি এখন একটা, ভয়ঙ্কর কথা বললেন। হ্যাঁ, কারণ তিনি হ্যাঁ তো এখন আমি বলছি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছেন, আমরা পাবলিক ছবি ট্রান্সপোর্টে দেখেছি। হুম, কিন্তু সেই কথাটা মিডিয়া কখনো বলছে না। হুম। সেই কথাটা মিডিয়া বলছে না যে এই লোকটা, একটা ছেলে, একটা মেয়র, নিউ ইয়র্কের মেয়র, সে তো মানে মার্সিডিজে করে যাতায়াত করতে পারতো, হ্যাঁ, কিন্তু অনেক সে, দেশের চেয়েও যার বাজেট বেশি, নিউ ইয়র্ক শহরের হ্যাঁ, বাজেট অনেক অনেক দেশের চেয়ে বেশি। অধিকাংশ দেশের চেয়ে বেশি। হ্যাঁ, মানে পৃথিবীতে মাত্র 6টা বা 7টা দেশ আছে যাদের সারা দেশের বাজেট নিউ ইয়র্কের বাজেটের থেকে বেশি।
আচ্ছা। নিউ ইয়র্কের বাজেট হচ্ছে পৃথিবীর 200টা যদি দেশ থাকে 200টা দেশের মধ্যে 193টা দেশের বাজেটের থেকে বেশি। সেই শহরের মেয়র, সে মেট্রোতে, আমাদের এখানে আমরা বলি মেট্রো, ওখানে বলে সাবওয়ে, সে সাবওয়েতে করে অফিসে যাচ্ছে রোজ। এবং তার সঙ্গে আমি আশা করব যে নিশ্চয়ই দেহরক্ষী 2-4 জন থাকছে, নইলে যে কোনো সময় আমেরিকাতে বন্দুক, প্রত্যেকের হাতে বন্দুক। হ্যাঁ, মানে লাইসেন্স বন্দুক এবং বেআইনি বন্দুক। আমেরিকাতে আমি আপনাকে পরে যদি সুযোগ পাই আমি আপনাকে আমেরিকার বন্দুকবাজি নিয়ে একটা আলাদা আপনি করবেন, যে আমেরিকাতে এই দেখুন আমার এই বইটার কথা, আমি বিজ্ঞাপনের মতন লাগবে কিন্তু আমি বলছি এই বইটা সবাই পড়ুন। আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী, বিরাসত পাবলিকেশনস এই বইটা বার করেছে। এই বইমেলা আসছে, ভিরাসাতে গিয়ে পাবেন। আর আমার সমস্ত যতগুলো বই আছে সব বই অনলাইনে হারিত বুকস পার্থবাবু, ডট বাংলাদেশ কমে থেকে পাওয়া যায়। অনেকে জানতে চেয়েছেন, আপনার আগের অনুষ্ঠানটা দেখে, বাংলাদেশ থেকে অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশে কোথায় এই বই পাওয়া যাবে, আপনি যদি একটু বলে দেন। বাংলাদেশে তক্ষশিলা, বাতিঘর, এই যে সমস্ত বড় বড় যেসব বইয়ের দোকান আছে সেই সব বইতে, মানে ঢাকাতে আছে পাঠক সমাবেশ, সমস্ত জায়গাতে আমার বই পাওয়া যায়। যদি সঙ্গে সঙ্গে না পাওয়া যায় বললেই ওরা আনিয়ে দেবে। অঙ্কুর প্রকাশনী আছে, অঙ্কুর প্রকাশনীর স্বত্বাধিকারী মেজবাউদ্দিন আহমেদ আমার ঘনিষ্ঠ বন্ধু, দাদা, তাকে বললে তিনি আনার ব্যবস্থা করে দেবেন। আর ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে haritbooks.com, HARIT books.com, এই অনলাইনে গেলেই আমার সমস্ত বই সেখানে অনলাইনে পাওয়া যাবে। ওরা ফ্রি শিপিং করে, ফ্রিতে ফ্রিতে ডেলিভারি দিয়ে দেয় বইয়ের দামটা দিলেই। সুতরাং বই পাওয়ার কোনো ব্যাপার না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে বইগুলো, এই বইটাতে আমি খুব সহজ বাংলাতে দেখিয়েছি যে আমেরিকার আসল গল্পটা কি। আমেরিকার যুদ্ধ ব্যবসা, আমেরিকার ড্রাগ ব্যবসা, আমেরিকার জেল ব্যবসা, আমেরিকার যৌন ব্যবসা, আমেরিকার বন্দুকবাজি, পুলিশি অত্যাচার, বর্ণবৈষম্য, সমস্ত কিছু আমি বলেছি। যে যে কথাগুলো এবং রেফারেন্স দিয়ে বলেছি, আমি আমার নিজের কথা বলিনি, রেফারেন্স দিয়ে বলেছি। সবাই পড়ুন, পড়ে দেখুন যে আমেরিকার আসল ছবিটা কি। একদিকে নিঃসীম দারিদ্র, হতাশা, রোগ। আমেরিকাতে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ কোভিডে মারা গিয়েছিল, 12 লক্ষেরও বেশি মানুষ, কেউ জানে না। এই হচ্ছে আসল আমেরিকার গল্প। আর এই যে আজকের যে ডিসকাশনটা হচ্ছে যে মানুষের থাকার জায়গা নেই, মানুষে একবার এই এই যে বঙ্গ সম্মেলন নামক একটি হট্টমেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর একবার করে, সেখানে একবার আমার এখান থেকে 2জন পরিচিত, পঙ্কজ সাহা এবং বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তারা গিয়েছিলেন। তারা আমাকে বললেন যে পার্থ, আমরা তো নিউ ইয়র্কের কিছু জানি না, আপনি একটু আমাদেরকে নিউ ইয়র্ক শহরটা ঘুরিয়ে দেখাবেন। আমি বললাম ঠিক আছে চলুন, আমি এখানে থাকি, দেখাবো। বলে তাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ঘটনাচক্রে সেই দিনই ম্যানহাটনে তারা পর পর 6জন 7জন 8জন হোমলেস ভিখারিকে দেখলেন, যারা ফুটপাতে বসে ভিক্ষে করছে, এবং তাদের সবাই শ্বেতাঙ্গ। তো তারা আমায় বললেন যে দুটো জিনিসে আপনি আমাদের আজকেই চোখ খুলে দিলেন। এক হচ্ছে আমেরিকাতে এত ভিখারি আছে যে রাস্তায় বসে ভিক্ষে করে, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আর 2 নম্বর হচ্ছে আমাদের চিরকাল বলা হয়েছে যে শুধু ব্ল্যাকরাই আমেরিকাতে খারাপ অবস্থায় আছে, কিন্তু আজকে দেখলাম যে যতজনকে রাস্তায় দেখতে পেলাম হোমলেস এবং বেগার্স, তারা পেডলার্স, তারা সবাই শ্বেতাঙ্গ। তো এই যে গল্পগুলো, এই গল্পগুলো আমাদের মতন লোক ছাড়া কেউ বলবে না। কোনো সাহিত্যিক ওখানে গিয়ে 1 সপ্তাহ বেরিয়ে এসে এখানে গল্প ফেঁদে বসবেন যারা, তাদের কাছ থেকেই আসল খবরগুলো আপনি পাবেন না। মানে এবং স্বপ্নপুরী দেখানো হবে আপনার। স্বপ্নপুরীটাই দেখানো হবে, হ্যাঁ। স্বপ্নপুরীটাই দেখানো হবে, আসল আমেরিকার কথা কেউ জানতে পারবে না। আপনি কেন জানতে পারবে না? তার কারণ হচ্ছে মিডিয়া দেখাতে চায় বা শাসক শ্রেণী দেখাতে চায় যে এই আমেরিকান মডেলের সিস্টেমটাই হচ্ছে সবচাইতে আদর্শ সিস্টেম। এবং আমেরিকার মতো একটা দেশ যেখানে গেলেই চারদিকে ডলারের গাছ আছে এবং ডলার ঝরে ঝরে পড়ছে, বাড়িতে সমস্ত কাজ মেশিনে হয়ে যায়, এই সমস্ত গল্প আমেরিকা সম্বন্ধে তৈরি করা হয়েছে। জোরান মামদানি এবং তার যে প্রশাসন, তারা এই মিথটাকে, এই স্বপ্নটাকে, বেলুনটাকে ফাটিয়ে দিয়েছেন। এই কারণে আমেরিকার শাসক শ্রেণী এবং তাদের মিডিয়া এত বেশি ক্রুদ্ধ। এত গুরুত্ব,
হ্যাঁ, আপনি যেটা এটা সুন্দর ব্যাখ্যা করলেন, এবং তার সঙ্গে আপনি যে প্রসঙ্গটা আনলেন যে এই হত্যার বিষয়টা, বন্দুকবাজির বিষয়টা এবং পুলিশি অত্যাচারের বিষয়টা, এর মধ্যেই আমেরিকার একটি খুব বড় ঘটনা নিয়ে প্রায় আমেরিকার সমস্ত শহর এবং নিউ ইয়র্ক শহরও উত্তাল। সেটা হচ্ছে মিনিয়াপলিসের যে ঘটনা, আইসির যে শুটিং, তারা একজন নিরীহ মহিলাকে গুলি করে মেরে দিয়েছে, যা নিয়ে এখন আমেরিকার প্রায় উত্তাল। তো এই রকম নির্যাতন ওখানকার রাষ্ট্রের পক্ষ থেকে সাধারণ মানুষকে, একদম গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মহিলা, তাকে গুলি করে মেরে দেওয়া হলো। আহ, জানিয়ে এখন উত্তাল। আপনারা ওয়াল স্ট্রিট জার্নালের একটা আমি দেখাচ্ছি আপনাদের, যেটাতে এটা লিড খবর করা হয়েছে, যেটা থেকে আমরা জানলাম এই ঘটনাটা গতকাল 8 তারিখের কাগজে। তো সেই বিষয়টা, এরকম ঘটনা কি ওখানে আমেরিকায় খুব খুব স্বাভাবিক, যেরকম পুলিশি নির্যাতন? কারণ এর আগে আমরা দেখেছি সেই বিখ্যাত সেই শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে একজন কৃষ্ণাঙ্গ তিনি শ্বাস নিতে পারছেন না, কান্ট ব্রিথ বলে যে মুভমেন্টটা হয়েছিল। এছাড়া আরো অনেক মুভমেন্ট হয়েছে। তো এইটা কি স্বাভাবিক হতে চলেছে এখন আমেরিকায় অভিবাসী বা বিদেশি নাগরিকদের উপর অত্যাচার? অভিবাসী বিদেশি নাগরিকদের উপর তো শুধু নয়, এই ভদ্রমহিলা রিনে নিকোল গুড, সে তো হ্যাঁ, একদম আরো বেশি আমেরিকা, এটাও একটা হিপোক্রেসি, আরো বেশি আমেরিকা উত্তাল হয়ে উঠেছে কারণ একজন শ্বেতাঙ্গিনী মাকে গুলি চালিয়ে আইস মেরে হ্যাঁ, ফেলেছে হ্যাঁ, আইস বিনা মেরে কারণে। ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আরো বেশি উত্তাল হয়ে উঠেছে এই কিন্তু আইসটা যদি আপনি বলেন, অনেকে আমরা ইন্ডিয়ানরা আইস বললে ঠিক বুঝতে পারি না, এটা এটা কি ধরনের কাজ করে এরা, আইস? ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, হ্যাঁ, এরা হচ্ছে এখন ট্রাম্পের কাজ হচ্ছে আমেরিকাতে ঠিক যেমন হিটলার যেরকম ইহুদিদের শত্রু চিহ্নিত করে তাদেরকে খুঁজে খুঁজে বার করে মারছিল, সেরকম আমেরিকাতে নতুন হিটলার ট্রাম্প, সে এখন এই গরিব ইমিগ্রেন্টদের, যাদের কাগজপত্র পরিচয়হীন যেসব ইমিগ্রেন্টরা আমেরিকায় কৃতদাসের মতন তাদেরকে দিয়ে খাটিয়ে নেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ এই ধরনের মানুষ, তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদের শত্রু চিহ্নিত করে তাদেরকে জেলে পুরে রাখা বা দেশ থেকে তাড়িয়ে দেওয়া বা দরকার হলে তাদেরকে মেরে শেষ করে দেওয়া, এই জিনিসটা আমেরিকার চতুর্দিকে এখন চলছে, অসম্ভব বেড়ে গেছে, মানে হিটলারের থেকেও ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমেরিকা পড়তে চলেছে। আজকে যে ঘটনাটা ঘটেছে দুদিন আগে, যেটার কথা আপনি বললেন, যে আইস, এই ভদ্রমহিলা গাড়ি চালিয়ে যাচ্ছেন, এখন মিডিয়া প্রচার করছে এই ভদ্রমহিলা নাকি গাড়ি চালিয়ে আইসের এজেন্টদের ওপরে আক্রমণ করছিলেন, মানে যেটা একদম সাজানো গল্প। আমেরিকাতে কোনো মানুষ তার সাহস হবে না যে মেশিন গান নিয়ে সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে, সেন্ট্রিরা দাঁড়িয়ে আছে, সোলজাররা দাঁড়িয়ে আছে, আইসের সোলজাররা দাঁড়িয়ে আছে, এবং একজন মহিলা, শ্বেতাঙ্গিনী মহিলা, তার নিরস্ত্র, সে একটা গাড়ি চালিয়ে তাদেরকে আক্রমণ করতে যাবেন। পুরো গল্পটা সাজানো গল্প, গুলি চালিয়ে তাকে মেরে ফেলেছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড গুলি চালিয়ে লোকের চোখের সামনে ভদ্রমহিলাকে মেরে ফেলেছে। এবং সেই তিনি নিয়ে যে পুরো আক্রমণ করছিলেন না আইএস এর উপরে, সেটা তো ভিডিওতে ধরাও পড়েছে। ভিডিও তো ধরাও এটা পড়ে গেছে, কিন্তু একেবারে চূড়ান্ত বর্বরতা, নৈরাজ্যের মধ্যে আমেরিকা প্রবেশ করেছে। ভেনেজুয়েলার ঘটনা আপনারা সবাই জানেন, যে একটা দেশে আমেরিকার সোলজার হেলিকপ্টার নিয়ে ঢুকে গিয়ে সে দেশে বোমা বর্ষণ করে মানুষ মেরে সেখানকার প্রেসিডেন্টকে সস্ত্রীক চোখ বেঁধে হাতকড়া পরিয়ে অপহরণ করে নিয়ে চলে এসছে। গতকাল আমার সঙ্গে একজন রাস্তায় একজন দিদির দেখা হলো, ভদ্রমহিলা, আমি তাকে চিনিও না, হ্যাঁ, একদম চিনি না। তিনি আমায় বললেন যে দাদা আপনার ইউটিউব আমরা দেখি, খুব ভালো লাগে। আমি বললাম যে বাবা, আমি এত বিখ্যাত হয়ে গেছি আমি তো জানতাম না। তো যাই হোক, এসব মজা টজা কলকাতার যেভাবে আমরা মজা করে কথা বলি, তাই আমি বললাম যে কি 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 দেখলেন আপনি? বলছে আপনি যে এই ভেনেজুয়েলার কথাটা বলেছেন, এটা তো একদম আপনি সত্যি বলেছেন। আসলে তো এরকম বর্বরতা আমরা ভাবতেও পারি না, যে একটা দেশের ঢুকে গিয়ে সেখানকার প্রেসিডেন্টকে অপহরণ করে নিজের দেশে নিয়ে এসে সেখানকার জেলে বন্দি করে রাখে। আমরা কোনোদিনও ভাবিনি, কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমেরিকা এরকম ঘটনা ঘটতে পারে। আর বললেন যে আসলে তো পুরো ব্যাপারটাই হচ্ছে ভেনেজুয়েলার তেলের খনি দখল করার জন্যে। অর্থাৎ সাধারণ মানুষকে এত ছোট করার কোনো দরকার নেই, সবাই যথেষ্ট বুদ্ধি রাখে, সবাই বুঝতে পারছে যে আমেরিকার বর্বরতা। কেবলমাত্র এই মিডিয়া, তারা একদিকে এই অতি দক্ষিণপন্থী মিডিয়া, তারা একটানা মিথ্যে প্রচার করে চলেছে, যেটা একটা যুদ্ধ, এটাও একটা যুদ্ধ। বুঝতে হবে যে গোয়েবলস যেরকম হিটলারের হয়ে যেরকম এক টানা
বর্বর মিথ্যা প্রচার চালিয়ে যেত, বলতো যে ইহুদিরা নাকি বাচ্চাদের রক্তপান করে। আমি বলছি, কিছু মনে করবেন না, এসব এসব রেকর্ডেড কথা, আমার কথা নয়, দেখে নেবেন গুগলে। আমি যারা আমার কথা বিশ্বাস করছেন না তাদের এই বইটা পড়তে অনুরোধ করছি, 55-56টা রেফারেন্স দেওয়া আছে, এই বইটা দেখবেন, আমেরিকার আসল গল্প। আর আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলতাম যে আমার কথা বিশ্বাস করার তোমাদের দরকার নেই, তোমরা নিজেরা যাচাই করে দেখো যে আমি যে কথাগুলো বলছি এগুলো সত্যি না মিথ্যে। তো এই যে মিথ্যা প্রচারের যে ব্যাপারটা, গোয়েবলস বলুন, এই নিউ ইয়র্ক পোস্ট বলুন, ফক্স টিভি বলুন, নিউ ইয়র্ক টাইমস বলুন, সিএনএন বলুন, প্রত্যেকটা মিডিয়া, আমাদের দেশের এই গদি মিডিয়া বলুন, রিপাবলিক টিভি বলুন, এই যে ক্লাসের যে মিডিয়া, এরা যে মিথ্যা প্রচার, আইটি সেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেটা করে যাচ্ছে, মনে রাখতে হবে যে এটাও এই যুদ্ধের একটা অংশ। মানুষ, সাধারণ মানুষের ওপর, গরিব মানুষের ওপর, খেটে খাওয়া মানুষের ওপরে যুদ্ধের এই প্রচার যন্ত্রটা হচ্ছে একটা অস্ত্র, এবং এই অস্ত্রটা দিয়ে ওরা মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং মানুষকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। যে সবাই যদি একই রকম হয় তাহলে আর তফাৎটা কোথায়, তাহলে আর যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই যে জিনিসটাকে মানুষের মগজ ধোলাই করা হচ্ছে, এটাও কিন্তু এই যুদ্ধের একটা অস্ত্র বলে মনে করবেন সবাই। পার্থবাবু, আমাদের সময় শেষ হয়ে এসেছে, তবু আমি একটা শেষ আপনাকে প্রশ্ন করার আমার আমি তার লোভ ছাড়তে পারছি না। সেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে মামদানির উপরে এই যে আপনি এর যে রাষ্ট্র যেরকম ভাবে হত্যা করছে, বা যে প্রোপাগান্ডা তৈরি করছে, তার বিরুদ্ধে ঘৃণা চড়ানো হচ্ছে, তাকে রেসিস্ট বলা হচ্ছে, তাকে প্রথম থেকেই তাকে নানা রকম ভাবে মানুষের কাছে ঘৃণার পাত্র করে তোলা হচ্ছে, এর পরিণতিতে আপনি বললেন তার উপর আক্রমণ হতে পারে, তাকে হত্যার চেষ্টা হতে পারে। এই অবস্থায়, এরকম একটা পরিস্থিতিতে মামদানির কি এরকম ভাবে খোলামেলা লোকের সঙ্গে মেলা মেশা, আহ, গণপরিবহনে যাওয়া, মেট্রো করে যাওয়া, অফিসে সরকারি গাড়ি ছেড়ে দিয়ে, এগুলোকে তার কি রেস্ট্রিক্টেড করা উচিত? তাকে কি এগুলোকে আরো বেশি ইয়ে করা উচিত, না মামদানি যেরকম ভাবে চলছেন সেরকম ভাবেই চলবেন? আমার আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে তাকে হত্যা করা হবে কি হবে না আমার কোনো ধারণা নেই, আমি একটা সম্ভাবনার কথা বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি কি ব্যবস্থা নেবেন না নেবেন সেটা, মামদানির যথেষ্ট বুদ্ধি আছে, তার সঙ্গে একটা নতুন জেনারেশনের ছেলেমেয়েরা এবং পুরনো লোকেরাও তার প্রশাসনে আছে, তার নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট, আশা করি তারা তাকে রক্ষা করার চেষ্টা করবে। কিন্তু আহ, আমি বলবো, আমি আমি একটা বলছি আর কি, মানে এটার সঙ্গে কোনো একটা হাস্যকর একটা কথা আমি বলছি, আজকে আমি যদি মামদানির জায়গায় থাকতাম, হ্যাঁ আমি একটা কল্পিত কথা বলছি, আমি যদি মামদানির জায়গায় থাকতাম, আমি ওই পাবলিক ট্রান্সপোর্টেশনেই আমি যেতাম। কারণ পাবলিক ট্রান্সপোর্টেশনটা হচ্ছে মামদানির ক্যাম্পেনের একটা বিশেষ একটা অংশ, যে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে, জ্বালানি ধ্বংসের হাত থেকে বাঁচতে, এবং পরিবেশকে বিশুদ্ধ করে তোলার জন্য যে আন্দোলনটা সারা পৃথিবীর জেনজি ছেলেমেয়েরা যে লড়াইটা করে যাচ্ছে, তাতে একটা খুব মানে খুব শক্তিশালী বার্তা হচ্ছে যে আমরা চেষ্টা করব প্রাইভেট গাড়ি, প্রাইভেট ট্রান্সপোর্টেশনকে বর্জন করে যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে আমরা ইলেকট্রিক ট্রেনে, তারপরে ট্রামে, সাইকেলে আমরা যেন যাতায়াত করতে পারি। পৃথিবীর যতগুলো উন্নত দেশ আছে, সে নরওয়ে বলুন, ডেনমার্ক বলুন, জাপান বলুন, আহ, সমস্ত জায়গাতে, যেখানে যেখানে পৃথিবীতে, নেদারল্যান্ডস বলুন, সমস্ত জায়গাতে অসংখ্য মানুষ সাইকেলে করে অফিস, স্কুল, কলেজ, আদালতে যায়। হ্যাঁ, ঠিকই, খুব হ্যাঁ। হুম। কিন্তু আমেরিকাতে তার কোনো ব্যবস্থা নেই। দেখুন, আমেরিকা আর ভারত আমার দুটো দেশ, এই দুটো দেশের পরিবেশের অবস্থা সবচাইতে ভয়ঙ্কর। আমেরিকাতে এমন অবস্থা যে আমেরিকায় রাস্তাঘাট সব কিছু চেঞ্জ করে দিয়ে এমন করে দিয়েছে যে আমেরিকাতে সাইকেল চালিয়ে আপনি, মানে বিশেষ করে বড় শহরে স্কুলে, কলেজে, অফিসে, আদালতে যাওয়ার কথা আপনি কল্পনাই করতে পারবেন না, আপনি রাস্তাতেই শেষ হয়ে যাবেন, এমন করে দিয়েছে। এখন মামদানি চেষ্টা করছে যাতে নতুন সাইকেল আইন পাস করা যায়, যাতে কিছু কিছু রাস্তা কেবলমাত্র সাইকেল যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া যায়। কিন্তু দীর্ঘকাল ধরে এরা এরা একদিকে পাবলিক ট্রান্সপোর্টেশনকে ধ্বংস করে দিয়েছে। একসময় নিউ ইয়র্ক শহরে ট্রাম যেত, ছবি আছে, একসময় নিউ ইয়র্ক শহরের মধ্যে দিয়ে ট্রাম যেত, এখন আর নিউ ইয়র্ক শহরে কোনো ট্রাম নেই। কিন্তু আমি রোমে গিয়ে দেখে এসেছি, রোমে ট্রাম চলছে।
ঠিকই বলেছেন। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। পার্থবাবু, একটা অসামান্য আজকে আপনি অনুষ্ঠান আমাদের দর্শকদের উপহার দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এই অনুষ্ঠানটা দেখলেন শেষ অবধি, তারাও নিশ্চয়ই খুশি হলেন, এবং অনেক প্রশ্ন থাকলে সেটা আপনারা অবশ্যই সেগুলো লিখবেন কমেন্ট বক্সে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং পার্থবাবু আমাদের খুব মূল্যবান সময় দিলেন আজকে, তার জন্য তাকে তো ধন্যবাদ জানিয়েছি। এবং সেই সঙ্গে আপনাদেরও এরকম একটা সময় দিয়ে আপনারা দেখার জন্য আপনাদের সবাইকেও ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি।